আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। তোমরা তো জানো কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস 8 থেকে শুরু করে 9, 10, এসএসসি, ইন্টারমিডিয়েট বা বিভিন্ন চাকরির পরীক্ষা অথবা ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে আসে। সুতরাং কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা থাকা দরকার। তোমরা আমার আলোচনাটি ভালো করে মনোযোগ দিয়ে দেখো বা শোনো। আশা করি কমপ্লিটিং সেন্টেন্সের উপর তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আর কমপ্লিটিং সেন্টেন্সের আলোচনা যেহেতু কিছুটা বিস্তৃত, এই কারণে আমি এটাকে বিভিন্ন পর্বে বিভক্ত করব। যাই হোক, আজকে প্রথম পর্বের প্রথম আলোচনা শুরু হচ্ছে সেন্টেন্সের ভেতরে যদি সো দ্যাট অথবা সো ডট ডট দ্যাট থাকে, তাহলে আমরা এই সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লিট করব সেই আলোচনায় আসছি। প্রথম রুলটা হচ্ছে, যদি সেন্টেন্সের মধ্যে সো দ্যাট থাকে, আসলে সো দ্যাট দ্বারা কিন্তু উদ্দেশ্য বুঝায়। তাহলে সো দ্যাট যদি থাকে, তাহলে আমরা অবশ্যই সো দ্যাটের পরে এমন একটা সেন্টেন্স লিখব যেই সেন্টেন্সের মধ্যে অবশ্যই ক্যান থাকতে হবে। যেমন আসো বাক্যটাকে কমপ্লিট করে দেখি। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, সো দ্যাট যাতে আমি কি করতে পারি, সফল হতে পারি। সো দ্যাট আই ক্যান শাইন ইন লাইফ, যাতে আমি জীবনে শাইন করতে পারি। তাহলে দেখো, এখানে কিন্তু উদ্দেশ্য আমার কি, ওয়ার্ক হার্ডের শাইন করা জীবনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন খেয়াল করো, আমি এখানে ক্যান আসলে কেন দিলাম। ক্যান দেওয়ার কারণ হচ্ছে, দেখো আগের সেন্টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে। আই ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করি, প্রেজেন্ট টেন্স আছে, এই কারণে এখানে আমি ক্যান দিয়েছি। কিন্তু যদি এইখানে ওয়ার্কটা যদি V2-তে থাকতো, অর্থাৎ সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকতো, তাহলে এখানে কিন্তু আমি ক্যানের পরিবর্তে কুড দিতাম। অর্থাৎ ক্যান অথবা কুডের ব্যাপার মূলত টেন্সের ব্যাপার। যদি আগের অংশটুকু প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান হবে, আগের অংশটুকু পাস্ট টেন্সে হলে কুড হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আসো আমরা আলোচনা করি, বাক্যের মধ্যে যদি সো ডট ডট দ্যাট থাকে। ডট ডট বলতে বোঝাচ্ছি সো এবং দ্যাটের মাঝখানে অ্যাডজেক্টিভ অথবা কোনো অ্যাডভার্ব যদি থাকে, তাহলে আমরা সেন্টেন্সটাকে কিভাবে কমপ্লিট করব। তোমরা মনে রাখবা, সো ডট ডট দ্যাট এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। সুতরাং আমি পরবর্তী অংশে এমনভাবে কমপ্লিট করব যাতে প্রথম অংশের সাথে মিলে যায়। সো ডট ডট দ্যাট বোঝায় এতই যে, বাংলা এরকম অর্থ আসে। আসো একটু উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে, সে কারোর সাথে চিট করতে পারে না, ঘুষ নিতে পারে না, মিথ্যা বলতে পারে না। এরকম কোনো একটা সেন্টেন্স দিয়ে সেন্টেন্সটাকে আমরা কমপ্লিট করব। দেখো, হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে, তাহলে প্রথম সাবজেক্টটা আবার নিয়ে আসলাম। হি ক্যান নট টেল আ লাই, সে এতই সৎ যে সে মিথ্যা বলতে পারে না। এমন হতে পারতো, হি ইজ সো অনেস্ট দ্যাট হি ক্যান নট টেক ব্রাইব, সে ঘুষ নিতে পারে না। অনেক কিছুই হতে পারতো। এখন প্রশ্ন আসতে পারে যে এখানে ক্যান আসলো কেন, এই আগের মতোই। এখানে ক্যান আসছে কারণ আগের অংশটুকু প্রেজেন্ট টেন্স আছে, ইজ আছে। কিন্তু যদি এখানে ইজ না থেকে ওয়াজ থাকতো, সেক্ষেত্রে কিন্তু এখানে কুড হতো। এখানেও কিন্তু আগের মতোই টেন্স জনিত কারণে ক্যান অথবা কুড হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি ভালো করে বুঝে থাকো, তাহলে তোমরা এই দুটা রুলের উপর বেস করে তোমরা দুটা এক্সাম্পল আমাদের কমেন্ট বক্সে এসে লিখে জানাও। আসো আমরা পরবর্তী রুল নিয়ে আলোচনা করি। আসো এবার আমরা সেন্টেন্সের মধ্যে TOO টু অথবা TO2 যদি থাকে, তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব। তোমরা মনে রাখবা, TOO এটা কিন্তু বিপরীত দুটা ক্যারেক্টার নির্দেশ করে। যেমন হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, অর্থাৎ হাঁটাজনিত শক্তি দরকার। বিপরীতে প্রথমে কি বলা হয়েছে, উইক, অর্থাৎ দুইটা গুণাবলী বর্ণনা করা হচ্ছে। যাই হোক, আমরা উদাহরণের মাধ্যমে আসো বোঝার চেষ্টা করি। দেখো, হি ইজ টু অনেস্ট, সে এতই সৎ যে, টু অনেস্ট টু টেল এ লাই, টু টেল আ লাই। দেখো, মিথ্যা বলা একটা খারাপ গুণ, অনেস্ট হচ্ছে একটা সৎ গুণ। তাহলে টু দ্বারা মূলত দুইটা বিপরীতমুখী গুণকে নির্দেশ করে যে এইটা হওয়ার কারণে সে ওইটা হয় না। অপোজিটে যদি সেন্টেন্সের মধ্যে টু থাকে, টু দ্বারা কিন্তু উদ্দেশ্য বা পারপস বোঝায়। সেক্ষেত্রে আমরা কি করব, টু এর পরে আগের অংশটুকুর কেন করি তার উদ্দেশ্য দিয়ে বাক্যটা কমপ্লিট করব। যেমন একটা উদাহরণ দেখো, হি রিডস মোর, সেন্টেন্সের মধ্যে ধরো টুটা উল্লেখ আছে, তাহলে তুমি কি করবা, সে বেশি বেশি পড়ে। কেন পড়ে, তুমি লিখবা পাস ইন দ্য এক্সাম, টু পাস ইন দ্য এক্সাম, পাস ইন এক্সাম, সে যাতে পরীক্ষায় পাস করে। আবার বলছে তোমাদেরকে, যদি সেন্টেন্সের মধ্যে টু থাকে, তাহলে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ দিবা, এরপরে টু দিয়ে বাক্যটাকে কমপ্লিট করবা।
যেমন হি ইজ টু অনেস্ট টু টেল এ লাই, সে এতই সহজে সে মিথ্যা বলতে পারে না। কিন্তু যদি টু থাকে তাহলে তুমি সেই ক্ষেত্রে উদ্দেশ্যমূলক বাক্য ধরে বাক্যটাকে কমপ্লিট করবা। যেমন সেন্টেন্সে ছিল হি রিডস মোর টু, বেশি বেশি পড়ে যাতে টু পাস ইন দ্য এক্সাম, যাতে সে পরীক্ষায় পাস করে, অর্থাৎ পরীক্ষায় পাস করতে সে বেশি বেশি পড়ে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলি। সেন্টেন্সের মধ্যে যদি লেস্ট থাকে তাহলে সেই বাক্যটাকে আমরা কিভাবে কমপ্লিট করব। আসো আমরা লেস্ট এর মিনিংটা একটু খেয়াল করি, তাইলে কমপ্লিট করা সহজ হবে। লেস্ট এর বাংলা মিনিং হচ্ছে পাশে ভয় হয়, অর্থাৎ তুমি এটা করো না, পাশে ভয় হয় তোমার ওইটা হয়ে যেতে পারে। বেশি বেশি বড়, না হলে কিন্তু তুমি ফেল করতে পারো। দ্রুত হাঁটো, না হলে কিন্তু তুমি ক্লাস মিস করে ফেলতে পারে। সুতরাং লেস্ট যদি থাকে তুমি তাহলে পরবর্তী বাক্যটাকে অবশ্যই সাবজেক্টের পরে শুড অথবা মাইট দিয়ে কমপ্লিট করবা। কিন্তু লেস্ট শব্দটাই যেহেতু নেগেটিভ, এই কারণে লেস্টের পরে অবশ্যই কিন্তু নট উল্লেখ করবা না। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, রিড মোর, বেশি বেশি পড়ো, লেস্ট যাতে না ইউ শুড ফেইল, বেশি বেশি পড়ো যাতে না তুমি ফেল করো। পাশে ভয় হয় যে তুমি ফেল করে ফেলতে পারো, এই কারণে তুমি বেশি বেশি পড়ো। আবার বলছে রিড মোর, বেশি বেশি পড়ো, লেস্ট ইউ শুড ফেইল, যাতে না তুমি ফেল করো। আর একটা উদাহরণ দেখো, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট যাতে না ইউ মাইট মিস দ্য ক্লাস, মিস দ্য ক্লাস, দ্রুত হাঁটো যাতে না তুমি ক্লাস মিস করো। তাহলে আমরা দেখছি কখনো শুড হলো, কখনো মাইট হলো। আসলে লেস্ট এর পরে সাবজেক্টের পরে শুড অথবা মাইট যে কোনো একটা দিয়ে তারপর ভিয়ন দিয়ে বাক্যটাকে কমপ্লিট করতে হয়। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো পরবর্তী রুল নিয়ে আলোচনা করি। আসে এবার আমরা সেন্টেন্সের মধ্যে যদি ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম থাকে তাহলে এই সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লিট করব। ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমকে কমপ্লিট করতে আমরা দুটো ওয়ে বেছে নিতে পারি। একটা হচ্ছে টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ফ্রেজ, আর একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট ক্লজ অর্থাৎ সাবজেক্টের পরে ভিটো। যেমন আসলে আমরা একটা উদাহরণ দেখি। প্রথমত দেখো, ইট ইজ হাই টাইম টু অ্যাটাক দ্য এনিমি। ইট ইজ হাই টাইম টু অ্যাটাক দ্য এনিমি, ইট ইজ হাই টাইমের পরে টু প্লাস ভিওন আমরা তখনই লিখবো যখন এখনই সময় নির্দেশ করে। কিন্তু যদি সেন্টেন্সটা এরকম বোঝায় যে কাজটা আগেই করা উচিত ছিল, করা হয় নাই, তবে এখনই করো, দেরি না করে। যেমন ইট ইজ হাই টাইম উই স্টপড স্মোকিং। স্মোকিং করার অর্থাৎ বিড়ি খাওয়া, স্মোকিং করা, এটা আগে উচিত ছিল বাদ দেওয়ার। যেহেতু বাদ দেওয়া নেই তাহলে এখনই বাদ দাও তুমি। তাহলে দুইটার অর্থটা একটু ডিফারেন্ট হচ্ছে। ইট ইজ টাইম টু যদি তুমি করো তাহলে এখন উপযুক্ত সময়টা করার। আর যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট প্লাস ভি2 লেখো অর্থাৎ পাস্ট ইনডিফিনিট ক্লজ লেখো, তাহলে অর্থটা দাঁড়াবে আগে করা উচিত ছিল, করা হয়নি, তাহলে এখন করো। আশা করি বুঝতে পেরেছো। আশা করি আমরা পরবর্তী রুল নিয়ে কথা বলবো। আসো এবার আমরা কমপ্লিটিং সেন্টেন্সের পঞ্চম রুলটা নিয়ে কথা বলি। পঞ্চম রুলটি হলো, সেন্টেন্সের মধ্যে যদি ইন অর্ডার দ্যাট অথবা ইন অর্ডার টু থাকে তাহলে আমরা এই বাক্যকে কিভাবে কমপ্লিট করব। তোমরা মনে রাখবা, ইন অর্ডার দ্যাট আর সো দ্যাট একই কথা, ইন অর্ডার টু আর শুধুমাত্র টু একই কথা। আসো আমরা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। প্রথমত দেখো, আই প্লে বল, আমি বল খেলি, ইন অর্ডার দ্যাট যাতে আই ক্যান কিপ ফিট, যাতে আমি নিজেকে ফিট রাখতে পারি। দেখো এখানে কি হলো, ক্যান দেওয়ার কারণ কি? ক্যান দেওয়ার কারণ হচ্ছে আই প্লে বল, এখানকার প্লেটা প্রেজেন্ট টেন্স আছে, এখানে ক্যান দিলাম। যদি এখানে প্লেটা পাস্ট টেন্সে থাকতো, যদি সেন্টেন্সটা এরকম থাকতো আই প্লেড বল ইন অর্ডার দ্যাট, তখন এখানে ক্যান না হয়ে তখন কি হতো, কুড হতো। অর্থাৎ সেন্টেন্সটা যদি এমন থাকতো আই প্লেড বল ইন অর্ডার দ্যাট আই কুড কিপ ফিট, অর্থাৎ যদি এখানে প্লেট থাকতো তাহলে এখানে কুড হতো। এখানে প্লে থাকার কারণে এখানে ক্যান হয়েছে। মূলত ব্যাপারটা টোটাল টেন্সের উপর নির্ভর করছে, আর কিছু না। আবার দেখো, সেন্টেন্সের মধ্যে যদি ইন অর্ডার টু থাকে, ইন অর্ডার টু মানে জন্য, আই প্লে আমি খেলি, ইন অর্ডার টু কিপ মি ফিট আমি নিজেকে ফিট রাখার জন্য খেলি। সহজ কথা হচ্ছে, যদি টু থাকে তাহলে তারপর তুমি একটা ভি1 দিয়ে
বাক্য কমপ্লিট করবা যেটা আগের সাথে পরের অর্থটা ম্যাচ করে। আর যদি ইন অর্ডার দ্যাট থাকে তাহলে তুমি টেন্সের সাথে ম্যাচ করে এইভাবে ক্যান অথবা কুড নিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এবার আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি। কমপ্লিটিং সেন্টেন্সের ষষ্ঠ রুলটি হলো, সেন্টেন্সের মধ্যে যদি আনলেস থাকে সেটা শুরুতেও থাকতে পারে শেষেও থাকতে পারে। আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আবার বলছি, আনলেস শব্দের অর্থ হচ্ছে যদি না। আমরা অনেক সময় দেখি ইফযুক্ত বাক্য নাবোধক থাকে। ইফযুক্ত বাক্য নাবোধক থাকা আর আনলেস থাকা একই কথা। সুতরাং ইফযুক্ত বাক্য নাবোধক থাকলে অপর অংশটুকু কিভাবে করতে হয় আমরা অবশ্যই জানি। কন্ডিশনের একটা ফ্যাক্ট থাকে, সেই অনুযায়ী আমরা করব। আসলে আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দেখো, আনলেস ইউ রিড মোর, যদি তুমি বেশি বেশি না পড়ো, এটাকে আমি প্রেজেন্ট টেন্স ধরে নিলাম। রিডের তিনটা ফর্ম একই রকম, এই কারণে আমরা আসলে রিডের এই V1 V2 দেখে বুঝতে পারি না। তো যাই হোক, আমি এটাকে ধরলাম প্রেজেন্ট টেন্স। তাহলে আনলেস ইউ রিড মোর এর বাংলা অর্থ হচ্ছে তুমি যদি বেশি না পড়ো। তাহলে পরের অংশটুকু অবশ্যই ফিউচার টেন্স হবে। আমরা জানি ইফযুক্ত অংশটুকু যদি প্রেজেন্ট টেন্স থাকে, পরবর্তী অংশটুকু তাহলে ফিউচার টেন্স হয়। তাহলে কি হবে? আনলেস ইউ রিড মোর, তুমি যদি বেশি বেশি না পড়ো, ইউ উইল ফেইল। তুমি যদি বেশি বেশি না পড়ো তাহলে কি হবে? ইউ উইল ফেইল। ইফযুক্ত বাক্য প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে পরবর্তী বাক্যটা ফিউচার টেন্স হয়েছে। একইভাবে আর একটা উদাহরণ দেখে আমরা, আনলেসটা যদি পরে থাকে তাহলে নিয়ম একই। ইউ উইল নট পাস, তুমি পাস করতে পারবা না। আনলেস যদি না, ইউ রিড মোর। তোমাদের এখানে ছোট্ট একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখো, আনলেস শুরুতে ছিল, মাঝখানে আমরা একটা কমা দিয়েছি, কিন্তু যখন আনলেস মাঝখানে আসছে তখন কমা আর দেওয়া হয়নি। আসলে কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজ মার্কার বা কমপ্লেক্সের যে সিম্বল, এগুলো যদি শুরুতে থাকে তাহলে মাঝখানে একটা কমা থাকে। নর্মালি যেমন সিন্স, অ্যাজ, ওয়েন, দো, অলদো, ইফ, এই জাতীয় শব্দগুলো শুরুতে যদি থাকে তাহলে পরবর্তী ক্লজের আগে, অর্থাৎ স্বাধীন ক্লজের আগে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের আগে একটা কমা দিতে হয়। কিন্তু এই ক্লজ মার্কার যেগুলো ইফ, দো, অলদো, সিন্স, অ্যাজ, ওয়েন, এগুলো যদি মাঝখানে থাকে তাহলে কমার আর প্রয়োজন হয় না। এই কারণে দেখো, আনলেসের এখানে কমা দেওয়া হয় নাই, কিন্তু এই অর্থাৎ আনলেস ইউ রিড মোর পরবর্তী ক্লজ স্বাধীন ক্লজের আগে কিন্তু কমা দেওয়া হয়েছে। এরপর আরেকটা উদাহরণ দেখে দেখো, আনলেস ইউ প্লে রেগুলারলি, তুমি যদি নিয়মিত না খেলো, তাহলে এই সেন্টেন্সের সাথে ম্যাচ করে এরকম যে কোনো একটা সেন্টেন্স যদি আমরা শুরুতে দিই, বাস হয়ে যাবে বা ক্লজ দিয়ে শুরুতে হয়ে যাবে। আনলেস ইউ প্লে রেগুলারলি, তুমি যদি নিয়মিত না খেলো তাহলে কি হবে? তাহলে তোমার স্বাস্থ্যটা ভালো থাকবে না, অথবা তুমি ফিট থাকবে না। তাহলে লিখতে পারি আমরা, ইউ ক্যান নট কিপ ফিট, ইউ অথবা ইউ উইল বি আনহেলদি, তুমি কিন্তু অসুস্থ হয়ে যাইবা। ইউ উইল বি আনহেলদি, তুমি আনহেলদি থাকবা অথবা অসুস্থ থাকবা, অথবা ইউ উইল বি সিকও তুমি দিতে পারো, অসুবিধা নেই। আনলেস ইউ প্লে রেগুলারলি, তুমি যদি নিয়মিত না খেলো। তোমরা মনে রাখবা, কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অনেক সময় শুধু একটা শব্দ দিলেই কিন্তু অনেক সময় বাক্যটা কমপ্লিট হয়। যেমন আই ওয়ান্ট টু, এতটুকু লেখা আছে, তুমি লিখলা প্লে, বাক্যটা কমপ্লিট হবে। কিন্তু ইদানিং অষ্টম শ্রেণীর বইতেও উল্লেখ করা হয়েছে যে ক্লজ অথবা ফ্রেজ দিয়ে বাক্যটাকে কমপ্লিট করো। সুতরাং তোমরা একটা শব্দ দিয়ে সেন্টেন্সকে কমপ্লিট না করে তোমরা ক্লজ অথবা ফ্রেজ দিয়ে, ক্লজ মানে কি খণ্ডবাক্য, ফ্রেজ মানে কি একাধিক শব্দ, ন্যূনতম দুটো শব্দ যদি একসাথে বসানো হয় সেটা যেভাবেই হোক না কেন ওটাই মূলত ফ্রেজ। তোমরা ক্লজ অথবা ফ্রেজ দিয়ে কমপ্লিট করবা, একটা শব্দ দিয়ে কমপ্লিট করবা না, এতে অনেক টিচাররা রিসিভ করে না। আর ইন্টারমিডিয়েটে তো রিসিভ করবেই না, কারণ ইন্টারমিডিয়েটের বইতে স্পষ্ট লেখাই থাকে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ক্লজ অর ফ্রেজ। আবার 8-এর বইতেও নতুন যে সিলেবাসভুক্ত যে বইগুলো আছে এখানেও কিন্তু স্পষ্ট লেখা থাকে কমপ্লিট দ্য সেন্টেন্স ইউজিং ক্লজ অর ফ্রেজ। সো তোমরা একটা শব্দ দিয়ে কিন্তু বাক্যকে কমপ্লিট করার চেষ্টা করো না, এতে তোমরা মার্কস না পাওয়ার সম্ভাবনাই বেশি। আশা করি বুঝতে পেরেছো। আসো আমরা পরবর্তী রুলগুলো নিয়ে কথা বলি।